আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলাম ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। শামীম চৌধুরীর সহায়তায় আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 7 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মাধ্যমে। সোমবার সকালে ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন তিনি। আমরা বলি নারীর ক্ষমতায়ন, এটা তো শুধু বক্তৃতার মতো বললে হবে না। নারী বুঝতে হবে যে তার আসলে ক্ষমতা আছে। এই ফ্যামিলি কার্ড যদি আপনার থাকে, এই পরিবারের মধ্যে আপনার নিরাপত্তা 1 নম্বরে থাকবে। এ সময় জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দলটি ধর্মের ট্যাবলেট বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। ভোটের জন্য, রাজনীতির জন্য কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। তো সেটা আপনাদের এই বিষয়টা আপনাদের বলতে হবে। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। এটা যদি আপনাদের একটু ইউরোপের ইতিহাস পড়া থাকে, তাহলে আপনারা জিনিসগুলোকে ভালো করে আপনারা বলতে পারবেন। জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক দেশ গড়ার জ্ঞান দিলেও দলটি তা চর্চা করছে না বলে অভিযোগ বিএনপি নেতাদের। পাপ মোচন হয়ে গিয়ে সে স্বর্গে চলে যাবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বেলা 11:15টার দিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংগঠনের 6 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠক শুরু হয় নির্বাচন কমিশনের সাথে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু ও উৎসবমুখী নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই বলেও জানান তিনি। সুস্থ নির্বাচনের জন্য, শুধু সুস্থ না, তারপরে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে। বাট সবকিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। প্রশিক্ষণটা হলো সবকিছু মেইন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। রিপোর্টও স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গতকাল রাতে এই তথ্য জানিয়েছে চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। পরিস্থিতির উন্নতি হলে নেওয়া হবে লন্ডনে। তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এর আগে পাকস্থলীর জটিলতার কারণে বেগম জিয়ার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং লন্ডনে নেয়ার ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা চিকিৎসকদের পক্ষ থেকে? লন্ডনে নেয়ার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এখন পর্যন্ত কোনো ব্রিফিং করেননি বা সাংবাদিকদের কাছে কিছু বলেননি। আমরা সকাল থেকে এভারকেয়ারের সামনে অবস্থান করে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু নতুন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক উন্নতির বিষয়ে তেমন কোনো খবর আমাদেরকে জানানো হয়নি। আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে আজকে কিন্তু বিকালের দিকে একটি মেডিকেল বোর্ড এখানে বসবেন, দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তাদের সমন্বয়ে মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত নেওয়া হবে যে তার শারীরিক অবস্থা কতটুকু উন্নতি হয়েছে। গতকালও কিন্তু বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষায় কিন্তু জানা গেছে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এরপরে কিন্তু আমরা আরেকটি সূত্র থেকে জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি সেটি কিন্তু প্রস্তুত রয়েছে। তার শারীরিক অবস্থার যদি উন্নতি হয়, মেডিকেল বোর্ডের চিকিৎসক যারা রয়েছেন তারা যদি বলেন যে তার এখন ফ্লাই করার মতো অবস্থাতে তিনি রয়েছেন, তাহলে কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, এমনটি জানতে পেরেছি। তারপর কিন্তু ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসার পর থেকেই কিন্তু মেডিকেলে বারবার তিনি এসেছেন, গতকালকেও তিনি এসেছিলেন। আজকে সকাল থেকে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এভারকেয়ারে এখন পর্যন্ত আসেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু বিকালে যে মেডিকেল বোর্ড বসবেন সেই বোর্ডে কিন্তু তিনি এসে যোগ দিবেন এবং চিকিৎসকদের সাথে আলোচনা করবেন যে বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। কালকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার একটি কথা আমরা জানতে পেরেছি। কালকে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেন তাহলে কিন্তু রাত 9টা নাগাদ তাকে কিন্তু দেশের বাইরে নেওয়া হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। তারপরেও কিন্তু আমাদেরকে কিন্তু এখানে অপেক্ষা করতে হবে সেটি জানার জন্য। আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানে ব্রিফ করবেন বলেও এমনটি আমরা জানতে পেরেছি যে বিকাল নাগাদ কিন্তু এখানে ব্রিফ করে জানানো হতে পারে যে তার শারীরিক অবস্থা কতটুকু উন্নতি হয়েছে, তিনি লন্ডনে যাওয়ার মতো অবস্থাতে আছেন কিনা। এই অবস্থার মধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন গুজব শুনে কিন্তু তারা সঠিক তথ্য নেওয়ার জন্য এই এভারকেয়ারের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিকদের কাছে বারবারই কিন্তু প্রশ্ন করছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা। অন্যদিকে হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে। বাইরে কিন্তু পুলিশ, বিজিবি তারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য। অন্যদিকে কিন্তু হাসপাতালের ভিতরে বেগম জিয়ার নিরাপত্তায় রয়েছেন SSF সদস্যরা। তো এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ। তানি। হাসান, ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টি থেকে দলের প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের ভাই GM কাদের মাইনাস হবে কিনা সেই সিদ্ধান্ত দেবে আদালত, এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি সহ নিবন্ধিত ও অনিবন্ধিত 18টি রাজনৈতিক দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে জোট গঠন অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও জানান, উচ্চ আদালতে রিট নিষ্পত্তির পরেই সিদ্ধান্ত হবে কোন অংশ লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেবে। দেশের এই ক্রান্তিকালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি মনে করি যে একটা ইলেকশন যেখানে এক্সক্লুড করে, মানে খালি জাতীয় পার্টি না, যে কোনো পার্টিকে এক্সক্লুড করলে তার ফল কি হয় আমরা আগে দেখেছি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই মামলায় অভিযুক্ত সালমান এফ রহমান, আনিসুল হক ও ডাক্তার দীপু মনি সহ 17 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় অভিযোগ থেকে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
তবে ভবিষ্যতে সবাইকে আদালত নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দিয়েছেন আদালত। এ সময় ফজলুর রহমানের পক্ষে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা। জনাব ফজলুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি, তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি। আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল 11টায় তাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন। আদালতের কাছে আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। পাবনায় দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে দাম কমেছে 30 থেকে 45 টাকা। এতে মানভেদে প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। পুরনো দেশীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা। দিনাজপুরের হিলিতে কেজি প্রতি 15 টাকা কমে দেশি পেঁয়াজ 95 থেকে 100 টাকা এবং নতুন মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে 6 ও 7 টাকা বাড়িয়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে 195 ও 196 টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম 16 টাকা ও 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে 33 টাকা। এবার আমন ধানের ফলন ছাড়িয়েছে বিগত কয়েক বছরকে। ঝড় কিংবা কোনো ধরনের দুর্যোগ না থাকায় ভালো ফলন পাওয়ায় খুশি বরিশালের কৃষকরা। এছাড়া টাঙ্গাইলে চলতি আমন মৌসুমে বিঘা প্রতি 2 থেকে 4 মণ ধান উৎপাদন বেশি হওয়ায় কৃষকের আনন্দ বেড়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রাচীর ভ্যানিস খ্যাত শস্য ভাণ্ডার বরিশালে এবার বাম্পার ফলন হয়েছে আমন ধানের। একই চিত্র টাঙ্গাইল জেলার ফসলের মাঠ জুড়েও। ঠিক সময়ে বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় জেলাগুলোতে আমন ধানে বাম্পার ফলন হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতিমধ্যে 80% জমির ধান কাটা শেষ হয়েছে। হাট বাজারে উঠতে শুরু করেছে নতুন ধান। বরিশালে ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,82,282 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় বেশি। যারা ধান চাষ করছে খুবই ভালো। যদি রেটটা একটু ভালো পাই বাজারে, তাহলে আমরা অনেক লাভবান হব। এবার যেখানে যা রোপণ করা হয়েছে সে জায়গায় ভালো হয়েছে। এদিকে চলতি মৌসুমে 1000 কোটি টাকার বেশি ধান উৎপাদন হবে টাঙ্গাইলে। ফলন ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। 1 একর জায়গা লাগাইছি, মোটামুটি হয়তো 50 বা 55 মণ এরকম হইতে পারে। ইনশাআল্লাহ আমি অবশ্যই লাভবান হব, কারণ আমার এবার আল্লাহর রহমতে বাম্পার ফলন হয়েছে আমি বলবো আর কি। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন ধানের শীষগুলা কত বড় বড় হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের লোকসানের মুখে পড়তে হবে না বলে জানালেন বরিশাল ও টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। ধানের রোগ পোকামাকড়ের আক্রমণও সেরকম নেই, খুবই বাম্পার ফলন হয়েছে। মাঠের চেহারা খুবই ভালো, তো যে কারণে আমরা আশা করছি দামটা তারা এখন এক্সপেক্টেড লেভেলেই পাবে। 80% ধান কর্তন সম্পন্ন হয়েছে। আমাদের যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ছিল, আশা করি এটা অ্যাকসেপ্ট করবে। কৃষকরা সুস্থভাবে এবং ভালোভাবে ধানগুলো কেটে তাদের ঘরে নিয়ে যাচ্ছে। কৃষকের যে আশা আকাঙ্ক্ষা, আমরা আশা করি যে এই রোপা আমন এবং বোনা আমন তারা কর্তন করে যে ধান ঘরে সুস্থভাবে নিয়ে যাবে এবং এটা তারা লাভবান হবে। সরকারের নজরদারি আর সহযোগিতায় পারে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে, এমনটাই বলেন কৃষকেরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলে, তা বন্ধ হওয়ায় বিরোধিতা হচ্ছে জানিয়ে শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়, যা পুরোপুরি বন্ধ করা যায়নি। উপদেষ্টা আরও বলেন, অতীতে চট্টগ্রামের মেয়রদের সিটির চেয়ে বন্দরের দিকে নজর বেশি ছিল। সচিবালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের 1 বছরের অর্জন উপলক্ষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত বছর বড় বড় বিনিয়োগ আসেনি। শ্রম মন্ত্রণালয় ঘুরে দাঁড়ানোর কারণ বিনিয়োগ বাড়ছে। বেক্সিমকোর শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরিতে যোগদান করেছে, কেউ বেকার নেই বলেও জানিয়েছেন শাখাওয়াত হোসেন। এবং সরকার তো এখানে বলা হয়েছে যে ট্রাইপার্টিট কমিটি হলেও গভর্নমেন্ট ইজ দি ফাইনাল অথরিটি, যে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে। সকলে এটা মেনে নিয়েছে। তো শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকের যে কল্যাণ তারা দেখেছে এবং এটা অত্যন্ত হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড।
উন্নয়নের নামে বিগত সরকারের গণতন্ত্র ত্যাগের রাজনীতিকে বাংলাদেশিরা প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। আর সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, জুলাই উত্তর সময়ে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। নিজ স্বার্থ বজায় রেখে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো উদ্যোগে যুক্ত হয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দীর্ঘ 16 বছর দুঃশাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে রাষ্ট্রের সংস্কার সহ গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, আগামীতে টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র হলে বহির্বিশ্বে ভাবমূর্তি বাড়বে দেশের। টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই তো এখন জুলাই উত্তর সময়টাতে আমরা চেষ্টা করছি, এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা হলে আমার ভাবমূর্তির জন্য ইতিবাচক জায়গা তৈরি হয়। 2007 থেকে 2011 মেয়াদে থাকা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচের মতে, বিগত সরকারের গণতন্ত্র ত্যাগের বিষয়টি ভালোভাবে নেননি বাংলাদেশিরা। আগের সরকার দেখাতে চেয়েছিল উন্নয়নের জন্য গণতন্ত্র ত্যাগ করতে হয়, কিন্তু বাংলাদেশিরা তা প্রত্যাখ্যান করেছে। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের কল্যাণে সমানভাবে কাজ করে। ড্যানিলোভিচের মতে, নিজ স্বার্থ বজায় রেখে অর্থনৈতিক উন্নতির জন্য সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। অর্থনৈতিক নিরাপত্তা ও উন্মুক্ত সমুদ্রপথ বজায় দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা অন্য যে দেশই হোক, বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে নিজের জাতীয় স্বার্থের ওপর, অন্যের স্বার্থে নয়। তৃতীয় কোনো পক্ষকে ক্ষতির কারণ না করে অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সকলের সঙ্গে কাজ করতে পারি বলছেন সাবেক রাষ্ট্রদূত। আমার স্বার্থের আলোকে আমার প্রধান বিষয় হচ্ছে আমার দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, এটাকে নিশ্চিত করা। কানেক্টিভিটি প্রমোশনের জন্য যারাই কাজ করবে আমরা তাদের সাথে কাজ করতে পারি। সেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে, BRI হতে পারে, জাপানের বিগ বি হতে পারে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করব। ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সেতু বন্ধন হিসেবে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। এ অঞ্চলের মূল অংশীদার হিসেবে দেশটিকে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভৌগোলিক অবস্থার কারণে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এমনকি রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো চায় বাংলাদেশকে পাশে পেতে। রাকিব হাসান, RTV, ঢাকা। নেত্রকোনার হাওড় অঞ্চলে উদ্বেগজনক হারে বেড়েছে দেশি বিদেশি অতিথি পাখির শিকার ও বিক্রি। জাল ও ফাঁদ দিয়ে প্রকাশ্যে পাখি শিকার করছে অসাধু শিকারীরা। এতে জেলার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পাখি নিধন বন্ধে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। নেত্রকোনার প্রতিনিধি গজনবী বিপ্লবের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকা হাওড় অঞ্চল হিসেবে খ্যাত। শীতের শুরুতে এসব এলাকায় আসতে শুরু করে রং বেরঙের অতিথি পাখি। এবারও শীত পড়তেই নেত্রকোনার হাওড়ে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি। তবে কলাপাতার ঘর, জাল সহ বিভিন্ন ফাঁদ তৈরি করে এসব পাখি শিকার করছে একদল অসাধু পাখি শিকারী। শিকারের পর এসব পাখি স্থানীয় হাট বাজারে প্রকাশ্যে বিক্রিও করছে তারা। আমরা একটা ঘর বানাই এটা উপরে বেত পাতা ছানি দিই, বগলা আইলে বা আমরা একটা বগলা ফালি লারান দিই, বা বগলা রাগ হইয়া ঘরে উপরে বসে, তারপর আমরা ধরি পাখি মেয়েরা। ঠিক আছে, বিক্রি করি না, আমরা খাওয়ার জন্য মারি। একটার মধ্যে কুর ও আছে আর কি, জালের লাগান, এটা যা মাছ লাগে সেভাবে আসলে এটার মধ্যে আটকা পড়ে যায় আর কি। পাখি শিকার আইনত নিষিদ্ধ হলেও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তবে হাওড় অঞ্চলে সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ এই পরিবেশবিদের। শীত আসলে হাওড় অঞ্চলে পরিযায়ী অতিথি পাখিরা আসে, ওই সময়ে সুযোগ সন্ধানী পাখি শিকারীরা ওদেরকে শিকার করে ফেলে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জীববৈচিত্র্য বিলুপ্ত হয়। এ থেকে উত্তরণ আমাদের জরুরি। অচিরেই অসাধু পাখি শিকারীদের আটক করে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি এলাকাবাসীর।
সুলাইমান কবির, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।